হ্যালো স্টুডেন্ট, রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক। রাশিবিজ্ঞান তোমাদের কাছে একটা নতুন টার্ম, যেটা আগে কোনোদিনই তোমরা ইউজ করোনি। ক্লাস 9-এ 11 নম্বর চ্যাপ্টার রাশিবিজ্ঞান। সুতরাং একটা নতুন টপিককে শিখতে গেলে তার বেসিক টার্ম সম্বন্ধে তোমাদের অবগত থাকা অত্যন্ত জরুরি। এই কথা মাথায় রেখে আমি এই ক্লাসটা এমনভাবেই ডিজাইন করেছি যাতে প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা ফর্মুলা, তার সঙ্গে সেই জিনিসটার রিয়েল লাইফ এক্সাম্পল সবকিছু কভার করার চেষ্টা করেছি। সুতরাং ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব গুরুত্ব সহকারে দেখো এবং পাশে একটা খাতা পেন নিয়ে রেডি থাকো। যে টার্মগুলো, যে ফর্মুলাগুলো আমি এই ক্লাসে আলোচনা করব সেইগুলো নোট ডাউন করবে। ক্লিয়ার? সো ওয়েলকাম টু সৌম্যজিৎ ক্লাসেস। আই অ্যাম সৌম্যজিৎ ভুঁইয়া। স্ট্যাটিস্টিক বা রাশিবিজ্ঞান কি? আমরা যে রাশিবিজ্ঞান টপিকটা পড়ব, সেই রাশিবিজ্ঞানটা কি সেইটা আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো, ধরো তোমার ক্লাসে 40 জন স্টুডেন্ট আছে। এখন যদি আমি জানতে চাই কার কত নম্বর হয়েছে, 40 জন স্টুডেন্টের গড় নম্বর কত, অথবা সবচেয়ে বেশি নম্বর কে পেয়েছে, আমি এই 3টে কোশ্চেন তোমাদেরকে করেছি। যে 40 জন স্টুডেন্টের মধ্যে কার কত নম্বর হয়েছে, গড় নম্বর কত হয়েছে, আর সবচেয়ে বেশি নম্বর কে পেয়েছে। আমাদের কি করতে হবে? তাহলে কি আমরা এক এক করে সব ডাটা দেখব? এক এক করে সব ডাটা মানে 40 জন স্টুডেন্ট, এই 40 জন স্টুডেন্টের মধ্যে কেউ পেয়েছে 10, কেউ পেয়েছে 15, কেউ আবার পেয়েছে 18। এরকম করে 40 জন স্টুডেন্ট 40 রকম নাম্বার পেয়েছে। বা কেউ পেয়েছে 0, কেউ পেয়েছে আবার 40। এরকম 40টা ডাটা আমরা পাবো। তো তাহলে কি আমরা সেই সব ডাটা দেখব? তোমাদের উত্তর হবে না। কারণটা কি? তাহলে আমরা কি করব? আমরা একটা ইজি মেথড ইউজ করব, যেখানে কি হবে না, সব ডাটা একসাথে নিয়ে অ্যানালাইসিস করা হবে। কি করা হবে? সব ডাটা, এই যে এতগুলো ডাটা দিয়েছে, যে 40টা ডাটা আমরা পাবো, সেই 40টা ডাটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব। এই যে অ্যানালাইসিস করার মেথডটাকেই আমরা ম্যাথামেটিক্সের ভাষায় নাম দিয়ে থাকি স্ট্যাটিস্টিক, যাকে অনেক সময় পরিসংখ্যানও বলা হয়। কি বললাম? 40 জন স্টুডেন্ট, তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে নাম্বার পেয়েছে। আমরা যদি সেই সব নাম্বার থেকে গড় নাম্বার বার করতে চাই, সব থেকে বেশি কত নাম্বার পেয়েছে সেটা বার করতে চাই, আর সব থেকে কম কত নাম্বার পেয়েছে সেটা বার করতে চাই, তো সেই ঘটনাগুলো করতে গিয়ে আমরা কি করব? প্রথমে যে ডাটাটা দিয়েছে, অর্থাৎ ওই যে নাম্বারগুলো আছে, সেইগুলোকে ভালো করে অ্যানালাইসিস করব। সেই অ্যানালাইসিস করার প্রসেসটাকেই ম্যাথামেটিক্যালি আমরা বলে থাকি স্ট্যাটিস্টিক বা রাশিবিজ্ঞান। ক্লিয়ার? তাহলে বলো তো, স্ট্যাটিস্টিক মানে কি? তার মানে আমাদের যে প্রিভিয়াস এক্সাম্পল থেকে স্ট্যাটিস্টিক মানে কি বুঝলাম? খুব সহজ। অনেকগুলো ডাটা বা তথ্য, যা আমরা কি করি, প্রথমে সংগ্রহ করব মানে কালেকশন করব, তারপর তাকে সুন্দরভাবে সাজাবো, তারপর সাজানোর পর তাকে অ্যানালাইসিস করব। এই পুরো প্রসেসটাই হলো স্ট্যাটিস্টিক্স। ইজ ইট ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। যে যে ডাটাগুলো আমাদের প্রোভাইড করেছে, সেই ডাটাগুলোকে প্রথমে আমরা সংগ্রহ করব। সংগ্রহ করার পর আমরা সেই ডাটাগুলোকে সাজাবো, সাজানোর পর ভালো করে অ্যানালাইসিস করব। তো সেই প্রসেসটা ম্যাথামেটিক্যালি উই আর কল্ড স্ট্যাটিস্টিক। আর একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো তোমরা 5 জন স্টুডেন্ট আছো। এই 5 জন স্টুডেন্টের মধ্যে একজন পেয়েছে 10, একজন পেয়েছে 20, একজন 30, একজন 40, একজন 50। এখন বলো, অ্যাভারেজ বের করতে গেলে কি দরকার? অর্থাৎ আমরা যখন গড় বার করবো, কি দরকার? কোনো জিনিসের গড় বার করা মানে প্রথমে আমাদের সব ডাটাগুলো দরকার। এক্স্যাক্টলি সেটাই। যে এই যে 5টা ডাটা দিয়েছে, এই 5টা ডাটাকে আমরা প্রথমে সংগ্রহ করবো বা কালেকশন করব, তারপর তাকে সাজাবো, সাজানোর পর সেই ডাটাকে ভালো করে অ্যানালাইসিস করে কাজ করাটাই হলো স্ট্যাটিস্টিক। বোঝা গেল? তার মানে স্ট্যাটিস্টিকের রিয়েল লাইফ এক্সাম্পল আমি তোমাদের দুটো এক্সাম্পল দিলাম। একটা হচ্ছে 40 জন স্টুডেন্ট কিভাবে মার্কস পেয়েছে সেটা অ্যানালাইসিস করা, আর একটা হচ্ছে 5 জন স্টুডেন্ট কিভাবে মার্কস পেয়েছে সেটা অ্যানালাইসিস করা। ওকে? শুধু এখানে নয়, ক্রিকেট খেলায়
একটা ব্যাটসম্যানের অ্যাভারেজ রান কত, তার স্ট্রাইক রেট কত, বা কোনো উইকেট কিপার বা কোনো বলারের অ্যাভারেজ বলের স্পিড কত, অ্যাভারেজ উইকেট কত, সব সব এই স্ট্যাটিস্টিক ডাটা দেখে বা স্ট্যাটিস্টিক গ্যাপ দেখে আমরা বলে দিতে পারি। ওকে, নেক্সট এবার দেখো, স্ট্যাটিস্টিক্সে বা রাশিবিজ্ঞানে আগে বেসিক বেসিক কিছু টার্ম যেগুলো ইউজ হয়ে থাকে সাধারণত, সেই টার্মগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে জানব। আমি কি নিয়েছি দেখো, আমি লিখেছি 50টি পরিবারের, কটি পরিবার না 50টি পরিবারের খাদ্যের জন্য দৈনিক খরচ টাকায় আমি নিয়ে নিয়েছি। কি করেছি, এই 50টা পরিবার তারা তাদের খাদ্যের জন্য প্রতিদিন দৈনিক খরচে অর্থাৎ প্রতিদিনে কত টাকা খরচ করে এটা আমি কিভাবে নিয়েছি দেখো। আমি একটা শ্রেণী তৈরি করেছি, যেখানে 70 থেকে 100 একটা শ্রেণী তৈরি করেছি, অর্থাৎ এই জিনিসটাকে আমরা বলে দিচ্ছি দৈনিক খরচ, বা সেটাকে আমরা হিসাব করছি টাকায়। আচ্ছা, 70 থেকে 100 কথাটার অর্থ কি? 70 থেকে 100 দৈনিক খরচের অর্থ হচ্ছে যেসব ফ্যামিলি 70 টাকা, 71 টাকা, 72 টাকা, 73 টাকা এইরকম করে করে 99 টাকা পর্যন্ত খরচ করে, যতগুলো ফ্যামিলি, সেই সব ফ্যামিলিকে আমরা এই শ্রেণীর মধ্যে রাখবো। বোঝা গেল? আবার বলি, যেসব ফ্যামিলি দৈনিক 70 টাকা বা 71 টাকা বা 72 টাকা বা 73 টাকা এরকম করে করে 99 পর্যন্ত যেসব ফ্যামিলি খরচ করে, সেই সব ফ্যামিলিকে আমরা 70 থেকে 100 শ্রেণীর মধ্যে রাখবো। বোঝা গেল? সেই রকম ফ্যামিলির সংখ্যা আমরা ধরে নিয়েছি 7টি ফ্যামিলি, যে 7টি ফ্যামিলি দৈনিক 70 থেকে 100 টাকার মধ্যে খরচ করে তাদের খাদ্যের জন্য। ক্লিয়ার? এবার এই যে কতগুলো ফ্যামিলি খরচ করে 70 থেকে 100 টাকা, রাশিবিজ্ঞানের ভাষায় তাকে আমরা বলে থাকি পরিসংখ্যা, বা ইংলিশে যাকে আমরা বলি ফ্রিকুয়েন্সি। তাই জন্য দেখো পরিসংখ্যাকে এফ দিয়ে লেখা হয়, পরিসংখ্যাকে এফ দিয়ে লেখা হয়। অর্থাৎ 70 থেকে 100 টাকার মধ্যে খরচ করা পরিবারের সংখ্যা হচ্ছে 7টি। একইভাবে 100 থেকে 130 টাকা খরচ করার ফ্যামিলি এর সংখ্যা হচ্ছে 13টি। এরকমভাবে 130 থেকে 160 টাকার মধ্যে খরচ করার ফ্যামিলির সংখ্যা হচ্ছে 11টি। 160 থেকে 190 টাকার মধ্যে খরচ করা ফ্যামিলির সংখ্যা হচ্ছে 13টি। 190 থেকে 210 টাকা পর্যন্ত খরচ করার ফ্যামিলির সংখ্যা হচ্ছে 4টি। আর 210 থেকে 240 টাকা পর্যন্ত খরচ করার ফ্যামিলির সংখ্যা হচ্ছে 2টি। ক্লিয়ার হলো? তার মানে আমি কি করেছি, যে একটা গ্রামে সার্ভে করেছি যেখানে 50টা ফ্যামিলি থাকে। তো সেই 50টা ফ্যামিলি থেকে সার্ভে করার পর আমরা দেখলাম 70 থেকে 100 টাকার মধ্যে খরচ করে 7টা ফ্যামিলি আছে এরকম, 100 থেকে 130 টাকা খরচ করে এরকম ফ্যামিলির সংখ্যা আছে 13টি। এরকম করতে করতে 210 টাকা থেকে 240 টাকা পর্যন্ত খরচ করে এরকম ফ্যামিলির সংখ্যা হচ্ছে 2টি। তো সেই ডাটাটাকে আমরা ভালোভাবে অ্যানালাইসিস করে প্রথমে ডাটা পেয়েছিলাম, সেই ডাটাটাকে সুন্দরভাবে সাজিয়ে আমরা এবার এই যে এইভাবে সাজালাম, এই যে ছকের মাধ্যমে সাজালাম, এই সাজিয়ে এরপর অ্যানালাইসিস করার প্রসেসটাকে আমরা বলে থাকি স্ট্যাটিস্টিক বা রাশিবিজ্ঞান। ওকে, তো এবার বেসিক বেসিক টার্ম কিছু জানবো। প্রথম টার্ম দেখো, যে ক্লাস ফ্রিকোয়েন্সি। কি বলছে? কোনো শ্রেণীর অন্তর্গত মানগুলির সংখ্যাকে শ্রেণী পরিসংখ্যা বা ক্লাস ফ্রিকোয়েন্সি বলা হয়। কি বললাম? কোনো শ্রেণীর অন্তর্গত। এবার এই যে এই প্রত্যেকটা একটা করে শ্রেণী, শ্রেণী বলতে ক্লাস, অর্থাৎ ক্লাস বলতে আমরা আমাদের নিজেদের সুবিধার্থে সহজভাবে ডাটাগুলোকে কিভাবে সাজিয়েছি, যে 70 থেকে 100-র মধ্যে, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমার মধ্যে কতগুলো ফ্যামিলি আছে। বুঝে গেল? তো সেটা আমাদের নিজেদের সুবিধার্থে আমরা সাজিয়েছি। তো 70 থেকে 100 টাকা খরচ করার মধ্যে 7টা ফ্যামিলি আছে। তো এই যে 70 থেকে 100 একটা ক্লাস বা শ্রেণী পেলাম, এই শ্রেণীতে কতটা বা এই শ্রেণীর মধ্যে কতগুলো পরিসংখ্যা বা কতগুলো পরিবার আছে, সেই সংখ্যাটাকে আমরা বলবো ক্লাস ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এই ক্লাসের সাপেক্ষে তার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 7। কারণ 70 থেকে 100 টাকার মধ্যে খরচ করার ফ্যামিলির সংখ্যা হচ্ছে 7টা। এরকম 7টা ডাটা আমরা পেয়েছি। ধরো কোনো ফ্যামিলি 80 টাকা খরচ করেছে, কোনো ফ্যামিলি 50 টাকা মানে দৈনিক খরচ করে, কোনো ফ্যামিলি 90 টাকা খরচ করে। এরকম ভাবে 7টা ফ্যামিলি আমরা পেয়েছি। অর্থাৎ ওই ক্লাসের আন্ডারে 7টা ফ্যামিলি পড়ছে। এইরকম শ্রেণী পরিসংখ্যা বা শ্রেণীর সংখ্যাকে আমরা বলে থাকি শ্রেণী পরিসংখ্যা বা ক্লাস ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? নেক্সট যে টার্মটা জানবো সেটা হচ্ছে শ্রেণী সীমা
বা ক্লাস লিমিট কি শ্রেণী অন্তরের প্রান্তস্থ মানদ্বয়কে শ্রেণী সীমানা বলে। অর্থাৎ শ্রেণী অন্তস্থ প্রান্তস্থ মান বলতে এই যে একটা শ্রেণী, যে 100 থেকে 130 একটা শ্রেণী, এই যে প্রান্তস্থ মান মানে প্রথম মানটা 100 থেকে শুরু করে 130-এ গিয়ে শেষ হচ্ছে, মানে কি হচ্ছে যে 100 থেকে শুরু করে 130-এ গিয়ে শেষ হচ্ছে। এই যে দুটো প্রান্তস্থ মান পেলাম, অর্থাৎ প্রথমে একটা 100 থেকে শুরু করে সেকেন্ড 130 মান পেলাম, এই প্রান্তস্থ মান দুটোকে একত্রে বলা হয় শ্রেণী সীমা বা ক্লাস লিমিট। ক্লিয়ার? এবারে একটি নির্দিষ্ট শ্রেণীর শ্রেণী সীমানা দ্বয়ের ক্ষুদ্রতম মানটিকে নিম্ন শ্রেণী সীমা বা লোয়ার ক্লাস লিমিট এবং বৃহত্তম মানটিকে ঊর্ধ্বসীমা বা আপার ক্লাস লিমিট বলা হয়। ধরো এই শ্রেণীটা যেটা হচ্ছে 100 থেকে 130 একটা শ্রেণী তৈরি করেছি আমরা, এর যে ক্ষুদ্রতম মান অর্থাৎ 100, একে আমরা বলে থাকি লোয়ার ক্লাস লিমিট, অর্থাৎ কোনো শ্রেণীর ক্ষুদ্রতম মানটাকে আমরা বলে থাকি লোয়ার ক্লাস লিমিট, আর এই যে বৃহত্তম মানটা পেয়েছি অর্থাৎ 130, এইটাকে বলে থাকি আপার ক্লাস লিমিট বা ঊর্ধ্ব সীমা। একইভাবে তোমাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি যে 130 থেকে 160 যে শ্রেণীটা, সেই শ্রেণীটির ঊর্ধ্ব সীমা কত, তোমাদের অ্যান্সার হবে 160। আর যদি জিজ্ঞাসা করি নিম্ন সীমা কত, তোমাদের অ্যান্সার হবে 130। তার মানে বোঝা গেল কোনো শ্রেণীর ক্লাস ফ্রিকোয়েন্সিটা কি, তার ক্লাস লিমিটটা কি, আর তার লোয়ার ক্লাস লিমিট আর আপার লিমিট কি, আপার ক্লাস লিমিটটা কি। বোঝা গেল যে কোনো শ্রেণীর সব থেকে ছোট মানটিকে, অর্থাৎ 210 থেকে 240 যদি শ্রেণীটা ধরি, তার সব থেকে ছোট মান হবে 210। অর্থাৎ যে ফ্যামিলি 210 টাকা খরচ করে, সব থেকে 210 টাকা কম খরচ, মানে যে ফ্যামিলি 210 টাকা খরচ করে তাকে আমরা এই শ্রেণীর মধ্যে রাখবো। অর্থাৎ 210 টাকার কম খরচ করলি, অর্থাৎ 209 টাকা যদি খরচ করে, তাকে আমরা আগের শ্রেণীতে রাখবো। তার মানে এই শ্রেণীটার সর্বনিম্ন মান হলো 210। এই যে সর্বনিম্ন মানটাকে আমরা বলে দিচ্ছি এই শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমা বা লোয়ার ক্লাস লিমিট। একইভাবে এর আপার ক্লাস লিমিটটা হবে 240, অর্থাৎ সর্বোচ্চ 240 টাকা পর্যন্ত যারা খরচ করে তাদেরকে আমরা এই শ্রেণীর মধ্যে রাখবো। ক্লিয়ার? নেক্সট এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে শ্রেণী সীমা দুই ভাগে প্রকাশ করা হয়। অর্থাৎ এই যে শ্রেণী সীমা আমি আগের ক্লাসে পড়লাম, সেটাকে আমরা দুই ভাগে করতে পারি, সেটাকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। প্রথমটাকে বলা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি বা ইংলিশে এক্সক্লুসিভ মেথড, আর দ্বিতীয়টা হচ্ছে শ্রেণী অন্তর্ভূত পদ্ধতি বা ইনক্লুসিভ মেথড। ক্লিয়ার কি পর্যন্ত? যে শ্রেণী সীমা অর্থাৎ কোনো শ্রেণীকে আমরা দুটো, বা পরিষ্কারভাবে বলতে গেলে কোনো শ্রেণীকে আমরা দুটো ভাবে প্রকাশ করি, একটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি আর একটা হচ্ছে শ্রেণী অন্তর্ভূত পদ্ধতি। এবার শ্রেণী বহির্ভূত পদ্ধতিটা কি দেখো, এই পদ্ধতিতে প্রতিটি শ্রেণীর ঠিক ঊর্ধ্বসীমা ঠিক পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হিসেবে প্রকাশ করা হয় এবং শ্রেণীর ঊর্ধ্বসীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে শ্রেণীর ঊর্ধ্বসীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না। কি বললাম? এই পদ্ধতিতে ঊর্ধ্বসীমাটা কোনো শ্রেণীর, ধরো আগের শ্রেণীর ঊর্ধ্বসীমা তার পরের শ্রেণীর নিম্নসীমা হিসেবে প্রকাশ করা হয়। ধরো চারটে, আমি কয়েকটা এক্সাম্পল নিয়েছি এখানে, যে 70 থেকে 105 একটা শ্রেণী তৈরি করেছি, 105 থেকে 140 একটা শ্রেণী তৈরি করেছি, 140 থেকে 175 একটা শ্রেণী তৈরি করেছি, 175 থেকে 210 একটা শ্রেণী তৈরি করেছি। চারটে শ্রেণী তৈরি করেছি এখানে আমি। তো এখানে দেখো প্রথম শ্রেণীর আপার ক্লাস লিমিটটা কত? 105। আর দ্বিতীয় শ্রেণীর লোয়ার ক্লাস লিমিটটা কত দেখো? 105। তার মানে আমি এখানে কি বলেছি দেখো, যে একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হিসেবে প্রকাশ করা হয়। তার মানে দেখো এই আগের শ্রেণীটার অর্থাৎ 70 থেকে 105 যে শ্রেণীটা, তার আপার লিমিট হচ্ছে 105, তাই তো? ঠিক তার পরের শ্রেণীতে দেখো 105 থেকে 140 পর্যন্ত শ্রেণী নিয়েছি, তার অর্থাৎ সেকেন্ড শ্রেণীটার লোয়ার লিমিটটা হচ্ছে 105। তার মানে আগের শ্রেণীর ঊর্ধ্বসীমা যা, পরের শ্রেণীর নিম্নসীমা তাই। এই ধরনের শ্রেণীগুলোকে অর্থাৎ এইভাবে যখন আমরা সাজাই, সেই পদ্ধতিটাকে আমরা বলে থাকি শ্রেণী বহির্ভূত পদ্ধতি বা এক্সক্লুসিভ মেথড। এবার এখানে একটা কন্ডিশন লিখে রেখেছি, যে
শ্রেণীর ঊর্ধ্বসীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না। এই ক্ষেত্রে ধরো কোনো এক ফ্যামিলি 105 টাকা খরচ করেছে, দৈনিক খাদ্যের জন্য 105 টাকা খরচ করে, তাহলে তাকে আমরা কোন শ্রেণীতে রাখবো? 70 থেকে 105 শ্রেণীর মধ্যে রাখবো, না 105 থেকে 140 শ্রেণীর মধ্যে রাখবো? তোমাদের উত্তর হবে 105 থেকে 140 শ্রেণীর মধ্যে রাখবো। কারণ শ্রেণী বহির্ভূত পদ্ধতির নামটা এইভাবেই করা হয়েছে, এই যে আপার লিমিটটা, এর মানটা কখনো এই শ্রেণীর মধ্যে থাকবে না। অর্থাৎ এই শ্রেণীর মধ্যে কারা থাকবে? 70 থেকে 105 শ্রেণীর মধ্যে কারা থাকবে? 70, 71 থেকে শুরু করে 104 টাকা পর্যন্ত যারা খরচ করে তারা এই শ্রেণীর মধ্যে থাকবে। যে 105 টাকা খরচ করবে তাকে পরের শ্রেণীতে রাখবে। অর্থাৎ এই শ্রেণীটা 105 থেকে শুরু করে 106, এরকম করতে করতে 139 টাকা পর্যন্ত যারা খরচ করে তারা এই শ্রেণীর মধ্যে থাকবে। এই জন্য দেখো, এর আপার লিমিটটা যেহেতু আমরা এই শ্রেণীর মধ্যে ধরছি না, এর নাম দেওয়া হয়েছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি। অর্থাৎ এর আপার লিমিট বা ঊর্ধ্বসীমাটা ওই শ্রেণীর মধ্যে থাকছে না, অর্থাৎ ওই শ্রেণীর বাইরে থাকছে, মানে পরবর্তী শ্রেণীতে থাকছে। সেই জন্য এর নামকরণ করা হয়েছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি বা এক্সক্লুসিভ মেথড। ক্লিয়ার হলো শ্রেণী বহির্ভূত পদ্ধতি? আশা করি ক্লিয়ার হলো। এবারে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি কি? কথার মধ্যে আছে দেখো অন্তর্ভুক্ত। আমি একটা শ্রেণী নিয়েছি দেখো, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 79, এরকম 3টে শ্রেণী তৈরি করেছি। এখানে কি করেছি দেখো, এর লোয়ার লিমিট হচ্ছে, এই আপার লিমিট হচ্ছে 69, আর পরের শ্রেণীর লোয়ার লিমিট হচ্ছে 70, তাই তো? তার মানে দেখো, এখানে 69-এ শেষ হচ্ছে, এখানে শুরু হচ্ছে 70-এ। কিন্তু এই কন্ডিশনে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে 105-এ শেষ হচ্ছিল, কিন্তু 105 থেকেই শুরু হচ্ছে। দুটো পার্থক্য বুঝতে পারলে? যে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে যেখানে শেষ হয় সেখান থেকে তার পরের শ্রেণী শুরু হয় না, কিন্তু শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে যেখানে শেষ হয় সে পরের ক্লাসে সেখান থেকেই শুরু হয়। এইটা মেন পার্থক্য শ্রেণী বহির্ভূত পদ্ধতি আর শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতির মধ্যে। এইবারে এখানে মনে রাখবে, প্রতিটি শ্রেণীর নিম্নসীমা ও ঊর্ধ্বসীমা নির্দেশক সংখ্যাগুলি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। যেমন ধরো কেউ 60 টাকা থেকে খরচ করেছে, কেউ 61 টাকা খরচ করেছে, কেউ এরকম করে করে 69 টাকা খরচ করেছে, তাকে এই 60 থেকে 69 শ্রেণীর মধ্যে আমরা রাখবো। তারপর যে 70 টাকা খরচ করবে, তারপর 71 টাকা খরচ করবে, এরকম ডট ডট করে 79 টাকা খরচ করবে, তাকে এই 70 থেকে 79 শ্রেণীর মধ্যে রাখবো। এরকম করে চলতে থাকবে। তার মানে বুঝতে পারলে যে শ্রেণী বহির্ভূত পদ্ধতি আর শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতির পার্থক্যটা কোথায়? যে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে হচ্ছে প্রথম শ্রেণীর বা আগের শ্রেণীর ঊর্ধ্বসীমা পরের শ্রেণীর নিম্ন সীমার সঙ্গে সমান হয়। অর্থাৎ আগের শ্রেণীর আপার লিমিটটা পরের শ্রেণীর লোয়ার লিমিটের সাথে ইকুয়াল, কিন্তু শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে সেই ঘটনাটা ঘটে না। এটা মেন পার্থক্য। বোঝা গেল? নেক্সট এবার কি দেখো, এই যে আমরা এতক্ষণ ধরে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিটা পড়লাম, সেখানে দুটি ক্রমিক মানে পরপর শ্রেণীর শ্রেণীসীমার মধ্যবর্তী যে ফাঁক কিভাবে পূরণ করবো, তেমন উদাহরণ দিয়েছি। 60 থেকে 69 একটা শ্রেণী, 70 থেকে 79 একটা শ্রেণী। এই দুই শ্রেণীর 69 ও 70-এর মধ্যবর্তী ফাঁক কিভাবে পূরণ করা হয়। অর্থাৎ আমি যদি কোনো একটা এমন ডাটা পেয়েছি যে কোনো একটা ফ্যামিলি 79.50 টাকা খরচ করেছে, তাহলে সেই ফ্যামিলিকে কোন শ্রেণীতে রাখবো? 60 থেকে 69 শ্রেণীর মধ্যে রাখবো, না 70 থেকে 79 শ্রেণীর মধ্যে রাখবো? কারণ এখানে আমাদের সমস্যা দেখা যায় যে যদি 69.50 টাকা, দেখো 69-এর বেশি আবার 70-এর কম, 69-এর বেশি 70-এর কম। আবার আমি বলছি যে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে যে 60 থেকে 69 পর্যন্ত যত ডাটা আমরা পাবো সব এই শ্রেণীর মধ্যে রাখবো, আর 70 থেকে 79 শ্রেণীর মধ্যে 79-র মধ্যে যত ডাটা পাবো সেগুলো 70 থেকে 79 শ্রেণীর মধ্যে রাখবো। কিন্তু 69.5 হচ্ছে 69 আর 70-এর মাঝখানে পড়ে গেছে, তাহলে তাকে আমরা কোনো শ্রেণীতে রাখতে পারবো না। তার জন্য এই শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিকে আমাদের বিশেষভাবে তৈরি করে নিতে হবে। কিভাবে? যে কোনো রাশির ক্রমিক শ্রেণীগুলির শ্রেণী সীমানাগুলির মধ্যবর্তী ফাঁক পূরণ করার জন্য যে সীমাদ্বয় পর্যন্ত কোনো শ্রেণীকে প্রসারিত করা হয়, সেই সীমানাদ্বয়কে ওই শ্রেণীর
সেই সীমাদ্বয়কে ওই শ্রেণীর সীমানা বা ক্লাস বাউন্ডারিজ বা শ্রেণীর সীমান্ত বলা হয়। কি বললাম? যে এই যে শ্রেণীগুলো, যে 60 থেকে 69 পর্যন্ত যে শ্রেণীটা নিয়েছিলাম, এই শ্রেণীটা আমরা এদিকে যতদূর বাড়াবো আর এই দিকে যতদূর বাড়াবো, অর্থাৎ ডান দিকে বাঁ দিকে দুদিকেই বাড়াবো, সেই প্রসারিত করা হয় বা প্রসারিত করার পর যে সীমানাদ্বয় বা সীমানাদ্বয়কে শ্রেণী সীমানা বা শ্রেণী সীমান্ত বলা হয়। অর্থাৎ শ্রেণী সীমানা পদ্ধতিতে আমরা এই যে 69.50 ভ্যালুটা আমরা সেই শ্রেণীর মধ্যে ঢোকানোর চেষ্টা করব। বোঝা গেল? তো কিভাবে করব? প্রথম পদ্ধতিটা হচ্ছে, দেখো, বা প্রথম পদ্ধতিটাকে আর একটা টার্ম জেনে নাও। ক্ষুদ্রতম মানটি, অর্থাৎ এই যে বাড়ালাম, ক্ষুদ্রতম মান নিশ্চয়ই বাঁদিকে হবে। এই 60কে যে কমিয়েছি এদিকে, সেই যে ক্ষুদ্রতম মানটাকে আমরা বলে থাকি নিম্ন শ্রেণী সীমানা বা লোয়ার ক্লাস বাউন্ডারি। আর বৃহত্তম মানটিকে, বৃহত্তম মান বলতে যে 69টাকে আমরা কিছুটা বাড়াবো, সেই যে বৃহত্তম মানটা পাবো, সেই বৃহত্তম মানটাকে আমরা বলবো ঊর্ধ্ব শ্রেণী সীমানা বা আপার ক্লাস বাউন্ডারি। ক্লিয়ার? এবার আমরা নিম্ন শ্রেণী সীমানা আর ঊর্ধ্ব শ্রেণী সীমানা তো পড়বই, তার আগে তোমাদের খেয়াল রাখতে হবে নিম্ন শ্রেণী সীমা, যেটা আগের স্লাইডে আমরা পড়লাম, যে এই যে এখানে পড়লাম, দেখো, এই যে বললাম ঊর্ধ্ব সীমা, আর একটা বললাম নিম্ন সীমা, এর আগের স্লাইড আছে। এই যে বললাম যে ক্ষুদ্রতম মানটিকে নিম্ন সীমা বলে, এটা হচ্ছে নিম্ন সীমা, আর একটা হচ্ছে ঊর্ধ্ব সীমা। কিন্তু এখানে টার্মগুলো কি ইউজ করছে, দেখো, ঊর্ধ্ব শ্রেণী সীমানা আর একটা ইউজ করছে নিম্ন শ্রেণী সীমানা। তার মানে যখন আমরা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে কোনো শ্রেণীকে দুদিকে প্রসারিত করার পর যে সর্বোচ্চ আর সর্বনিম্ন মানটা ক্লাসের, অর্থাৎ কোনো শ্রেণীর পাবো, তাদেরকে যথাক্রমে ঊর্ধ্ব শ্রেণী সীমানা আর নিম্ন শ্রেণী সীমানা বলবো। সুতরাং ঊর্ধ্ব শ্রেণী সীমানা আর ঊর্ধ্ব শ্রেণী সীমার মধ্যে কনফিউশন হবে না, আর ঊর্ধ্ব বা নিম্ন শ্রেণী সীমানা আর নিম্ন শ্রেণী সীমার মধ্যে কনফিউশন হবে না। ক্লিয়ার? কারণ এবারে আমরা এই যে দুদিকে প্রসারিত করার কথা বললাম, সেটা কিভাবে করবো? দেখো, যে নতুন শ্রেণীটা তৈরি করব, সেই শ্রেণীটির নিম্ন শ্রেণীর সীমানা হবে, মাইন্ড ইট, নিম্ন শ্রেণীর সীমানা। এইগুলো করে যে উভয় দিকে প্রসারিত করে আমরা একটা নতুন শ্রেণী পাবো, সেই শ্রেণীটার নিম্ন শ্রেণী সীমানা হবে শ্রেণীটির নিম্ন সীমা বা -d/2। এবার ডিটা কি? ডিটা হচ্ছে এই যে এই শ্রেণীটা 69-এ শেষ হয়েছিল আর 70-এ শুরু হয়েছিল পরের শ্রেণীটা, তাদের মধ্যবর্তী গ্যাপ, অর্থাৎ 70 বিয়োগ 69 মানে হচ্ছে 1। অর্থাৎ এই ক্ষেত্রে যেভাবে আমরা শ্রেণীটা নিয়েছি, সেক্ষেত্রে ডি এর মানটা পেলাম 1। ডিটা কিভাবে নির্ণয় করা হয়? যে এই যে 69, অর্থাৎ আগের শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা আর পরের শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমার মধ্যে যে গ্যাপটা থাকে, সেই গ্যাপটা। ক্লিয়ার? তার মানে যে নতুন শ্রেণীটা আমরা তৈরি করব, তার নিম্ন শ্রেণী সীমানাটা কি হবে? শ্রেণীটির নিম্ন সীমা, অর্থাৎ এই যে এই ক্ষেত্রে আমরা এই শ্রেণীটার ক্ষেত্রে যদি নতুনভাবে এই শ্রেণীটাকে তৈরি করতে যাই, তার নিম্ন শ্রেণী সীমা কত হবে বলো তো? যে শ্রেণীটির নিম্ন সীমা, অর্থাৎ এখানে এক্ষেত্রে শ্রেণীটির নিম্ন সীমা হচ্ছে 60 বিয়োগ d/2, অর্থাৎ d এর ভ্যালু বেরোলো 1/2। তার মানে কত? 60 বিয়োগ 0.5, 1/2 মানে 0.5, তার মানে শ্রেণীটা হবে 59.5। ক্লিয়ার? একইভাবে যদি আমরা ঊর্ধ্ব শ্রেণী সীমা বার করি, ঊর্ধ্ব শ্রেণী সীমানা বার করি, নট কনফিউজড বিটুইন ঊর্ধ্ব শ্রেণী সীমা অ্যান্ড ঊর্ধ্ব শ্রেণী সীমানা। যে নতুন শ্রেণীটা পাবো, তার ঊর্ধ্ব শ্রেণী সীমানা কি হবে? যে শ্রেণীটির ঊর্ধ্ব সীমা যোগ d/2। যখন নিম্ন শ্রেণী সীমানা বার করবো -d/2, আর যখন ঊর্ধ্ব শ্রেণী সীমানা বার করবো, সেটা হচ্ছে +d/2। তার মানে আমি যদি ঊর্ধ্ব শ্রেণী সীমা বার করি কি করবো, শ্রেণী সীমানা বার করি কি করবো, শ্রেণীটির ঊর্ধ্ব সীমা, অর্থাৎ এই শ্রেণীটির ঊর্ধ্ব সীমা হচ্ছে 69। তার মানে 69 এর সাথে তার মানে 69 এর সাথে হাফ 1/2, অর্থাৎ 0.5 অ্যাড করে দেবো। তার মানে কত হবে? 69.5। অর্থাৎ এই যে ভ্যালুটা পেলাম, এটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণীর সীমানা, আর এখানে যে ভ্যালুটা পেলাম, এটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা। অর্থাৎ একটা নতুন শ্রেণী তৈরি করলাম, যার নিম্ন শ্রেণী সীমানাটা হচ্ছে 59.5 থেকে 69
70.5। ক্লিয়ার? এর পরেরটা কথা হয় বলো তো, যে 70 আর 79 শ্রেণীটা আছে, সেই শ্রেণীটার নিম্ন শ্রেণী সীমানা কি হবে? যে 70 থেকে 0.5 বিয়োগ, অর্থাৎ 69.5 থেকে 79 সঙ্গে 0.5 যোগ হবে, তার মানে হচ্ছে 79.5। তার মানে প্রথম শ্রেণী আমরা পেলাম 59.5 থেকে 69.5, দ্বিতীয় শ্রেণীটা পেলাম 69.5 থেকে 79.5। এবার দেখো আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে যে 59.50 বা 5কে কোন শ্রেণীর মধ্যে রাখবো। তোমরা সহজে বলতে পারবে এই দ্বিতীয় শ্রেণীটার মধ্যে রাখবো। কারণটা কি? আমি বলেছি এই যে যখন এইরকম শ্রেণী তৈরি হয়ে যাবে, তখন এই ঊর্ধ্ব শ্রেণীর সীমাটা বা ঊর্ধ্ব শ্রেণীর সীমানাটা এই শ্রেণীর মধ্যে থাকবে না, সে থাকবে এর পরের শ্রেণীতে, যে 69.5 থেকে 79.5 মধ্যে থাকবে, যেটা আমি প্রিভিয়াসলি তোমাদের বলে আসলাম। ক্লিয়ার? তার মানে একটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি থেকে এইটা আমরা কি করলাম বলতো, শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতিতে চলে এলাম। ক্লিয়ার? এবার দেখো লাস্ট স্লাইড, যে স্লাইডে আমরা জানবো কোনো শ্রেণীদ্বয়ের মাঝখানের মানকে আমরা কি বলবো। শ্রেণীদ্বয়ের মাঝখানে মান বলতে এই যে 70 থেকে 100 শ্রেণীটা নিয়েছি, 70 থেকে 100 শ্রেণীটা নিয়েছি, এর ঠিক মাঝখানে একটা মান আমরা পাবো তো, সেই মানটাকে আমরা কি বলবো? সেই মানটাকে আমরা রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিকতে বলে থাকি মধ্যমান বা শ্রেণী মধ্য। কি? মধ্যমান বা শ্রেণী মধ্য। এবার কোনো শ্রেণীর মধ্যমান বা শ্রেণী মধ্যক নির্ণয় করব কিভাবে? তার ফর্মুলা কি দেখো, যে কোনো শ্রেণীর মধ্যমান হচ্ছে শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণীসীমা যোগ নিম্ন শ্রেণীসীমা বাই 2, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে দেবো। বা সেই একইভাবে যদি ভাবি যে কোনো শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীর সীমানা যোগ নিম্ন শ্রেণী সীমানা বাই 2। ওকে, দেখো এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করো। ধরো এই প্রথম শ্রেণীটা 70 থেকে 100, আমাকে নির্ণয় করতে বলা হচ্ছে এই শ্রেণীটি 70 থেকে 100 যে শ্রেণীটি, এই শ্রেণীটির মধ্যমান কত। তার মানে কি করব, এর ঊর্ধ্ব শ্রেণী সীমা অর্থাৎ 100 যোগ তার নিম্ন শ্রেণী সীমা অর্থাৎ 70, তাকে 2 দিয়ে ডিভাইড করব। তার মানে কত পাবো? 170 ডিভাইড 2। তার মানে এটা যদি ভাগ করো, অর্থাৎ ভাগ করলে এসে যাবে 2 8 16, 2 5 10, অর্থাৎ 85। অর্থাৎ এই যে প্রথম শ্রেণীটার শ্রেণী মধ্যক পেলাম আমরা 85। ক্লিয়ার? যে কোনো শ্রেণী মধ্যমা কিভাবে আমরা বার করব না, ঊর্ধ্ব শ্রেণী সীমার সাথে নিম্ন শ্রেণী সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ। একইভাবে এই শ্রেণীটা বার করলে যে 130 যোগ 100 বাই 2, তার মানে কত বলো তো? 230 বাই 2, তার মানে 115। তার মানে এই শ্রেণী সীমানাটা, এই শ্রেণী মধ্যমাটা আমরা পেয়ে গেলাম 115। এরকম ভাবে তোমরা প্রত্যেকটা বার করে নেবে। ওকে, এবার জানতে হবে শ্রেণী দৈর্ঘ্য কি। শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানাটা বিয়োগ করলেই পেয়ে যাবো। অর্থাৎ আমরা যদি 190 থেকে 210 শ্রেণীটা নিই, তার এই শ্রেণী দৈর্ঘ্য কত হবে না, 210 থেকে 190 আমরা বিয়োগ করে দেবো, তার মানে 30। অর্থাৎ 190 থেকে 210 যে শ্রেণীটা, তার শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 130। আর সাধারণত আমরা রাশিবিজ্ঞানে এই শ্রেণী দৈর্ঘ্যটা প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে একই নিয়ে থাকি। দেখো 70 থেকে 100 গ্যাপ কত? 30। আবার 100 থেকে 30-এর গ্যাপ 30, 130 থেকে 60-এর গ্যাপ 30। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য সমান। সচরাচর আমরা এটাই ইউজ করে থাকি যে প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য সমান থাকে, তবেই আমরা রাশিবিজ্ঞানে খুব সহজভাবে কোনো ডাটা অ্যানালাইসিস করতে পারি। ক্লিয়ার? আর একটা টপিক পড়ে রইল, সেটা হচ্ছে কোনো শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কিভাবে বার করতে হয়। যে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। কি বললাম? সেই শ্রেণীটার মানে যে শ্রেণীটার পরিসংখ্যা ঘনত্ব আমি বার করতে চাইবো, তার সেই শ্রেণীটির পরিসংখ্যা তাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ডিভাইড করি। এবার ধরো 119 থেকে 210 শ্রেণীটার পরিসংখ্যা আমি বার করবো। কি করবো? সেই শ্রেণীর পরিসংখ্যা দেখো 190 থেকে 210 শ্রেণীর পরিসংখ্যা কত দেওয়া আছে? 4। অর্থাৎ আমরা 4কে শ্রেণী দৈর্ঘ্য কত পেলাম আমরা? 30। 30 দিয়ে ডিভাইড করে দেবো। 30 দিয়ে ডিভাইড করলে কত হবে বলো তো? 2 দিয়ে কেটে দিলে 2 2 4, 2 15 23, এই 2 15 30। 2কে 15 দিয়ে ভাগ করলে 0.15 1 15, 5 পড়ে থাকলো
3×15 = 45, আবার 5 থাকলো, অর্থাৎ 0.133 এরকম, মানে তোমরা ধরে রাখতে পারো 0.13। এর প্রপার ভ্যালু আসবে না, একে ভাগ করে মিলবে না, সুতরাং একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা ধরে নিলাম 0.133, অর্থাৎ এটাই হলো ওই শ্রেণীটির শ্রেণী ঘনত্ব। ক্লিয়ার হলো? তো তোমাদের যেটা মনে রাখার বিষয়, 4টে সূত্র বলতে পারো একে, এটা একটু মনে রাখবে। অঙ্ক করতে করতে ইজিলি তোমাদের মনে থেকে যাবে, বা একটু যদি গুরুত্ব দিয়ে ভিডিওটা দেখো সহজে মনে থেকে যাবে। এই ছিল আজকের ক্লাস। তা যদি এই ক্লাসের পিডিএফটা পেতে চাও, আমাকে কমেন্ট করো, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে রাখবো, যেখানে আমি এই চ্যানেল অর্থাৎ আমার এই ক্লাসের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে, যাতে তোমাদের রিভাইজ করতে সুবিধা হয়। ক্লাসের শেষে একটাই রিকোয়েস্ট করব, যদি টপিকটা ভালোভাবে বুঝতে পারো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে তোমরা এই রিলেটেড আরও ভিডিও সহজে পেতে পারো।